শেষ হলো একটি কর্মমুখর সপ্তাহ। গেল 5 দিনে ব্যক্তি, প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রাপ্তিযোগ ও ব্যয়ের লেনদেন হিসাব শেষে ভাগশেষে থাকলো কি? এসব জানাতে আমাদের আয়োজন ভাগশেষ, আর পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে কর সংক্রান্ত প্রস্তাবের বৈঠকে মোটরসাইকেল মালিকদের করের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে। কম সিসির মোটরসাইকেলে অগ্রিম কর আরোপ না হলেও 110 সিসির বেশি মোটরসাইকেলের উপর আয়কর আরোপ করা হতে পারে। আমরা একটু দেখতে চাই যে কি পরিমাণ কর আরোপ করা হতে পারে। সেটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে এবং ইঞ্জিন ক্ষমতার উপরেই এই পরিমাণ নির্ধারণ করা হয়েছে। আমরা দেখছি যে ইঞ্জিন ক্ষমতা অর্থাৎ সিসি যেটি বলা হয়, যে 111 থেকে 125 সিসির যে মোটরসাইকেল রয়েছে সেটির বাৎসরিক যে করের পরিমাণ সেটি 2000 টাকা নির্ধারণ করা হয়েছে এবং 125 সিসির উপরে অর্থাৎ 126 থেকে 165 সিসি মোটরসাইকেল এই তাদের যে করের পরিমাণ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 5000 টাকা বাৎসরিক কর নির্ধারণ করা হয়েছে এবং 165-র বেশি সিসির যে মোটরসাইকেল সেটি যদি কারো থেকে থাকে সেই মোটরসাইকেল মালিককে দিতে হবে বছরে 10,000 টাকা করে। এনবিআরের একটা হিসাবে এই প্রস্তাবনা আনা হয়েছে। আমরা আরও বেশ কিছু তথ্য দিতে চাই যে কমেছে মোটরসাইকেল বিক্রি, অর্থাৎ এই যে বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে জ্বালানি সংকট থেকে শুরু করে নানান কারণেই মোটরসাইকেলের বিক্রি কমেছে। সেই তারই মাঝে কিন্তু আমরা দেখছি যে নতুন করে আবার এই মোটরসাইকেল মালিকদের উপর যে করের একটি বোঝা সেটিও চাপতে যাচ্ছে। আমরা একটু সময়কাল ধরে যদি দেখতে চাই, 2022 সালে মোটরসাইকেল বিক্রির যে পরিমাণ সেটি ছিল 6 লাখ এবং 2025 সালে অর্থাৎ 3 বছর পরে সেটি কমে দাঁড়িয়েছে 4,64,000-এ এবং 2026 মার্চ অর্থাৎ এই চলতি বছরের মার্চ মাসে এটির সংখ্যা ছিল 51,958টি। অর্থাৎ মোটরসাইকেল বিক্রির যে পরিমাণ সেটি কিন্তু ক্রমান্বয়ে কমেছে আমরা দেখছি। আমরা আরও বেশ কিছু তথ্য একটু বিশ্লেষণ করে দেখতে চাই যে মোটরসাইকেলের উপরে যে কর, উবার পাঠাও চালকদের উপরেও বসতে যাচ্ছে এই অগ্রিম কর এবং 2018 সালের পর থেকে দেশে মোটরসাইকেল উৎপাদনে কারখানা হয়েছে 10টি। কারখানা করতে বিনিয়োগ হয়েছে 8,000 কোটি টাকা। অর্থাৎ এই যে মোটরসাইকেলের উৎপাদনের যে বিষয়টি বলছিলাম, দেশে এটির কারখানা 10টি রয়েছে এবং তাতে 8,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং 2027 সালে দেশে বার্ষিক 10 লাখ মোটরসাইকেল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই বিক্রি কমে যাওয়া কিংবা মোটরসাইকেল মালিকদের উপরে কর আরোপের যে বিষয়গুলো রয়েছে তার মাঝে আমরা দেখতে পাচ্ছি যে 2027 সালে দেশে বার্ষিক 10 লাখ মোটরসাইকেল উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এটি আসলে কতটা সম্ভব হবে সেটি হয়তো সময়ে বলে দেবে, কারণ এখনও 1 বছরের একটি লক্ষ্যমাত্রা এখানে দেখতে পাচ্ছি 2027 সাল পর্যন্ত। করযোগ্য আয় না থাকা মানুষের এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অর্থাৎ আমরা জানি যে করযোগ্য আয়ের যে কম মানুষ রয়েছে তাদেরও অনেক সময় মোটরসাইকেল চালাতে হয়, তাদেরও মোটরসাইকেল রয়েছে হয়তো, তাদের উপরে যে এই কর আরোপ করা হচ্ছে বা কর দিতে হবে সেটি নিয়েও কিন্তু মানুষের মধ্যে একটি নেতিবাচক ধারণাও রয়েছে এবং তারা এটির প্রতিবাদ বলি বা মিশ্র প্রতিক্রিয়া যে বলি সেই প্রতিক্রিয়া কিন্তু জানিয়েছে। তো এই ছিল আসলে মোটরসাইকেলের উপরে কর আরোপের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিস্তারিত বিশ্লেষণ। চলতি বছরের প্রথম প্রান্তিকে বড় মুনাফা করেছে বেসরকারি ব্যাংক ব্র্যাক ব্যাংক। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ব্যাংকটি 577 কোটি টাকা নিট মুনাফা করেছে। তবে বিপরীতে একই সময় ইসলামী ব্যাংক লোকসান করেছে 288 কোটি টাকা। আমরা একটু সেটি দেখতে চাই তালিকাটি, যে কোন ব্যাংক নিট মুনাফা বেশি করেছে, কারা আসলে লোকসানে রয়েছে। জানুয়ারি থেকে মার্চের এই প্রান্তিকে নিট মুনাফা লোকসানের যে হিসেব, সেখানে আমরা 5টি ব্যাংকের হিসেব দেখাতে চাই। শুরুতেই 1 নম্বরে রয়েছে ব্র্যাক ব্যাংক। তারা 2025 সালে আমরা দেখতে পাচ্ছি 402 কোটি টাকার নিট মুনাফা ছিল, সেটি 2026 সালে এসে বেড়ে দাঁড়িয়েছে 577 কোটি টাকা। অর্থাৎ সবচেয়ে বেশি নিট মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক এবং এটি একটি বেসরকারি ব্যাংক। দ্বিতীয় অবস্থানে আছে সিটি ব্যাংক, 107 কোটি টাকা যাদের নেট মুনাফা ছিল গত বছর 2025-এ, সেটি 2026-এ যে প্রথম প্রান্তিক সেখানে আমরা দেখছি 2076 কোটি টাকা তাদের নেট মুনাফার পরিমাণ। এরপরেই তালিকায় ডাচ বাংলা ব্যাংক, 89 কোটি টাকা তাদের 2025 সালে নেট মুনাফা ছিল, সেটি অনেকাংশে বেড়ে দাঁড়িয়েছে আমরা দেখছি 2026 সালে
61 কোটি টাকা তারা নিট মুনাফা করেছে। পরবর্তীতে ব্যাংক এশিয়ার খবর একটু দেখব। 165 কোটি টাকা 2025 সালে তাদের নিট মুনাফা ছিল, সেটি 2026 সালে কমে দাঁড়িয়েছে এবং কমের পরিমাণ আমরা দেখছি যে 126 কোটি টাকা, অর্থাৎ 165 কোটি টাকা থেকে 126 কোটি টাকায় নেমেছে তাদের নিট মুনাফা। এবং লোকসানের কথা বলছিলাম, ইসলামী ব্যাংক কিন্তু লোকসানে রয়েছে। আমরা একটু দেখতে চাই 29 কোটি টাকা 2025 সালে তাদের নিট মুনাফা ছিল। জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে এসে আমরা দেখছি যে মাইনাস 288 কোটি টাকা, অর্থাৎ 288 কোটি টাকা তাদের লোকসান হয়েছে এবং এটি সবচেয়ে বেশি লোকসানের পরিমাণ বলা হচ্ছে ইসলামী ব্যাংক, এবং সবচেয়ে বেশি লাভবান অবস্থায় আছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের যে সূত্র, সেই সূত্রে আসলে আমরা জানিয়ে দেবার চেষ্টা করছিলাম জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে যে নিট মুনাফা আর লোকসানের যে পরিমাণ সেটির কথা। চাহিদার বিপরীতে দেশে গ্যাসের সংকট কাটাতে আমদানি করা হয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি। গেল 7 বছরে 2,18,000 কোটি টাকার বেশি এলএনজি আমদানি করা হয়েছে। গ্যাস খাতে ভর্তুকি দেওয়া হয়েছে 36 কোটি টাকা। আমদানি নির্ভরতার ফাঁদ থেকে এখনও বের হতে পারেনি এই খাত। আমরা একটু দেখে আসতে চাই যে কী পরিমাণ আমদানি করা হয় এবং আমদানি নির্ভর যে গ্যাস খাত, আমাদের গত মার্চ পর্যন্ত আমদানি হয়েছে 588 কার্গো। 7 বছরে এলএনজি আমদানি ব্যয় হচ্ছে 2,18,219 কোটি টাকা। অর্থাৎ এখানেই বোঝা যাচ্ছে যে এলএনজি আমদানির উপরেই কিন্তু আমরা নির্ভর করে থাকি এবং এই আমদানির কারণে বিপুল পরিমাণের একটি অর্থ আমাদেরকে কিন্তু এই এলএনজির পেছনে ব্যয় করতে হয়। মোট আমদানি 36.43 মিলিয়ন টন, স্পট মার্কেট থেকে ক্রয় 133 কার্গো। 2024-25 অর্থ বছরে গ্যাস চাহিদার 29% ছিল এলএনজি, অর্থাৎ গেল অর্থ বছরে যে 2024-25 অর্থ বছরে যে গ্যাসের চাহিদা ছিল সেখানে আমরা দেখছি যে বড় একটি অংশই ছিল এলএনজি, 29%। গত অর্থ বছরে আমদানির পরিমাণ ছিল 5.18 মিলিয়ন টন এবং বলা হচ্ছে যে 7 বছরে গ্যাসে ভর্তুকি 35,615 কোটি টাকা। পেট্রোবাংলা আরপিজিসিএল এর যে তথ্য, সেই তথ্য অনুসারেই এই 7 বছরের যে ভর্তুকির পরিমাণ সেটি দেয়া হয়েছে, বলা হচ্ছে 35,615 কোটি টাকা, অর্থাৎ প্রায় 36 কোটি টাকা এই এলএনজি আমদানি বা গ্যাস ক্ষেত্রের গ্যাস আমদানির পেছনে কিন্তু ব্যয় করা হচ্ছে। কোরবানির ঈদ সামনে রেখে পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবছর ঢাকায় লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গেল বছরের তুলনায় বাড়ানো হয়েছে 2 টাকা করে। আমরা একটু দেখতে চাই যে কোরবানির পশুর দামের কি অবস্থা। প্রতি বছরই আমরা দেখি যে পশুর চামড়ার দাম নির্ধারণ করে দেয় সরকার। এবার কোরবানির গরুর চামড়ার দাম কিছুটা বাড়ছে, সেটি টাকার অঙ্কে 2 টাকা, অর্থাৎ প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম ঠিক করে দেওয়া হয়েছে 62 থেকে 67 টাকা, যেটি গেল বছর দাম ছিল 60 থেকে 65 টাকা। 2 টাকা করে বেড়েছে আমরা দেখছি। এবং ঢাকার বাইরের দামটিও কিন্তু একটু পার্থক্য রয়েছে। ঢাকার ভেতরে যেটি 60 থেকে 65 টাকা, 62 টাকা, সেটি ঢাকার বাইরে দেখছি আমরা 57 থেকে 62 টাকা, এবং গেল বছর এটি ছিল 55 থেকে 60 টাকায়। অর্থাৎ এরপরে আমরা একটু দেখতে চাই খাসির চামড়ার দাম কেমন। খাসির চামড়া প্রতি বর্গফুট লবণযুক্ত 25 থেকে 30 টাকা এবং বকরির চামড়ার দাম 22 থেকে 25 টাকা। চামড়া সংরক্ষণে বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে 17 কোটি 60 লাখ টাকার লবণ বিনামূল্যে দেবে সরকার। এই বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে এটি আমরা জানতে পেরেছি এবং বাণিজ্য মন্ত্রণালয় বেশ কয়েকদিন আগেই এই সিদ্ধান্ত জানিয়েছে। চামড়ার দাম নির্ধারণ, লবণের যে কথা বলছিলাম যে বিনামূল্যে 17 কোটি টাকারও বেশি লবণ সরকার সরবরাহ করবে, সেটি প্রতি কোরবানি ঈদ এলেই আমরা দেখি যে সরকার এই দায়িত্বগুলো নিয়ে থাকে। একদিকে চামড়ার দাম নির্ধারণ, অন্যদিকে লবণ সরবরাহ করার যে বিষয়টি সেটি থাকে। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে বেড়েছে লেনদেনের পরিমাণ। আজ লেনদেন হয়েছে 997 কোটি 3 লাখ টাকা, যা আগের দিনের তুলনায় 141 কোটি টাকা কম। আমরা সেই বিষয়টি একটু দেখতে চাই যে সপ্তাহ শেষে পুঁজিবাজারের কী অবস্থা। ঢাকা স্টক এক্সচেঞ্জের একটু চিত্র, সূচক ও লেনদেনের পরিমাণ দেখব। ডিএসই এক্স ইন্ডেক্সে আমরা দেখছি যে 5,245 সূচকের পরিমাণ, সূচক বেড়েছে 1.78 পয়েন্ট এবং লেনদেন হয়েছে যেটি বলছিলাম 997 কোটি 3 লাখ টাকা, এবং যেটি আগের দিনের তুলনায়, আগের কার্যদিবসের তুলনায় 141 কোটি টাকা কম। এবং দর পরিবর্তনের বিষয়টি দেখতে চাই। আমরা আজকে দেখছি যে 199টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 144টির এবং অপরিবর্তিত রয়েছে 53টি কোম্পানির শেয়ারের দর।
এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের, এবং এ পর্যায়ে দেখব আমরা সপ্তাহের শেষ দিনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কি পরিমাণ লেনদেন হয়েছে। এই দিন আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ কমেছে। এদিন লেনদেন হয়েছে 18,48,00,000 টাকা, যা আগের দিনের তুলনায় 16 কোটি টাকা কম। সেই চিত্রটি আমরা একটু দেখতে চাই। আজকে কি পরিস্থিতি ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। আমরা দেখছি সিএএসপিআই সূচকের যে পরিমাণ সেটি 14,715 পয়েন্ট, এবং সূচকের পরিমাণ বেড়েছে, আমরা দেখছি 44 পয়েন্ট বেড়েছে, এবং লেনদেন হয়েছে 18,48,00,000 টাকা, যেটি গত দিনের তুলনায় 16,15,00,000 টাকা কম। অর্থাৎ আজকে কিন্তু লেনদেন কম হয়েছে, সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ ছিল নিম্নমুখী। দর পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখছি 116টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 72টি কোম্পানির শেয়ারের দর, এবং অপরিবর্তিত রয়েছে 32টি কোম্পানির শেয়ারের দর। এই ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবর। কোরবানির বাকি আর মাত্র 13 দিন। এরই মধ্যে চট্টগ্রামে খামার কেন্দ্রিক জমে উঠেছে পশু বেচাকেনা। গেল বছরের তুলনায় এবার গরুর দাম 10 থেকে 15% বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, আপনার সাথে যুক্ত হতে চাই। কোরবানি তো আর বেশ কয়েকদিন পরেই। কেমন হাট জমে উঠেছে, গরু বেচাকেনার খবর জানাবেন, এবং ব্যবসায়ীরা কি বলছেন? সাজিদ, হাট কেন্দ্রিক যে বেচাকেনা সেটি শুরু হতে আরও সপ্তাহখানেক সময় রয়েছে, তবে খামার কেন্দ্রিক যে বেচাকেনা সেটি কিন্তু গত সপ্তাহ থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের শহর কেন্দ্রিক এবং আশপাশের যে উপজেলাগুলো আছে সেই কেন্দ্রিক যে খামারগুলো সেখানে বেচাকেনা বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে খামার কেন্দ্রিক বিভিন্ন বয়সী ছেলে থেকে শুরু নারী পুরুষ এবং ছোটরাও কিন্তু আসছেন। কেউ পশু দেখছেন, পশুর সাথে ছবি তুলছেন, সেলফি তুলছেন, আবার কেউ পছন্দ হলে পরে বুকিং দিয়ে যাচ্ছেন। আপনাকে বলে রাখি যে যারা হাট বাজার কেন্দ্রিক কোরবানির পশু সংগ্রহ করতে অনেকটা অনাগ্রহ দেখায়, ঝামেলা এড়াতে চায়, তারাই মূলত এই খামার কেন্দ্রিক পশু সংগ্রহ করছেন এবং পছন্দ হলে তারা এখানে বুকিংও দিয়ে যাচ্ছেন। সেই দৃশ্যগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। কারণ এইখানে খামার কেন্দ্রিক পশু সংগ্রহের যে সুবিধা তারা আমাদেরকে জানিয়েছেন, মূলত এখানে পশু কিনে রাখার একটি সুবিধা রয়েছে। কোরবানির দিন মূলত এখান থেকে তারা সেই পশুগুলো নিয়ে যাবেন কোরবানি করার জন্য, যার কারণে খামার কেন্দ্রিক আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে বেচাকেনা বেড়েছে। এক একটি খামারে 50 থেকে 60 কিংবা কোথাও কোথাও 100-র অধিক পশু সংগ্রহ করা হয়েছে। বড় সাইজের পশু যেমন এখানে রয়েছে, পাশাপাশি আমরা দেখছি যে ছোট এবং মাঝারি আকারের পশুগুলো রয়েছে। এবং এখানে পছন্দের তালিকাতে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যারা তরুণ এবং পরিবারকে নিয়ে আসেন তারা মূলত লাল গরু বেশি পছন্দ করছেন, এবং দামের ক্ষেত্রে লাল যে রঙের পশুগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু তুলনামূলক বেশি। আর আপনি যেমনটি বলছেন যে গত বছরের তুলনায় এবছর কিন্তু পশুর দাম 10 থেকে 15% পর্যন্ত বেড়েছে। সেক্ষেত্রে এখানে যারা খামারি আছেন তারা বলছেন যে পশু খাদ্যের দাম যেমন বেড়েছে, পাশাপাশি ওষুধ এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী সেগুলোর দামও বেড়েছে, ফলে তার প্রভাবটি কিন্তু এই দামের উপরে এসে পড়েছে। আর গত বছরের তুলনায় এবছর চট্টগ্রামে পশুর চাহিদাও কমেছে। যেখানে আমরা দেখেছি গত বছর চট্টগ্রামে পশুর চাহিদা ছিল 8,96,000, সেই জায়গাতে এবার আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে পশুর চাহিদা রয়েছে 8,18,000। তার বিপরীতে কিন্তু স্থানীয়ভাবে যে উৎপাদন সেই উৎপাদনের পরিমাণটাও কম। আমরা জেলা প্রাণী সম্পদ অফিসের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রামে এবছর গৃহস্থলী পর্যায়ে একই সাথে খামার পর্যায়ে পশু উৎপাদন হয়েছে 7,83,000, আর যে চাহিদা রয়েছে সেই চাহিদার পরিমাণটা কিন্তু 8,18,000। অর্থাৎ চাহিদা এবং যে উৎপাদন তার মধ্যে কিন্তু 35,000-এর মতো একটা তফাৎ রয়েছে। আর এটি মূলত পূরণ করা হবে চট্টগ্রামের বাইরে, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে যে সকল পশুগুলো খামারিরা এবং ব্যাপারীরা নিয়ে আসে তাদের সেই পশু দিয়ে মূলত যে ঘাটতি আছে সেই ঘাটতি পূরণ করা হবে, এমনটি জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। গরু কেনাকাটার খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। প্রতি বছর এই বন্দর থেকে সরকার বড় অঙ্কের রাজস্ব আয় করে, কিন্তু এবছর বন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। এ নিয়ে আরও জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনার সাথে যুক্ত হতে চাই। যেটি বলছিলাম যে এই স্থলবন্দরের রাজস্ব আদায় কি অবস্থা এই মুহূর্তে, এবং সেখানকার কর্তৃপক্ষ কি বলছে, বিস্তারিত জানাবেন।
2025-26 অর্থ বছরে 8,370 কোটি টাকার যে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সেখানে অর্জন হয়েছে 6,570 কোটি টাকা। এখানে আমরা দেখেছি প্রায় 1,800 কোটি টাকার রাজস্ব ঘাটতি রয়েছে এই 9 মাসে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন যে বন্দরের যে অবকাঠামো উন্নয়ন বিভিন্ন সমস্যার কারণে কিন্তু দিন দিন গেলে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিচ্ছে। আগে যেখানে প্রতিদিন এই বন্দর দিয়ে আমদানি হতো 400 থেকে 500 ট্রাক পণ্য, সেখানে বর্তমান দাঁড়িয়েছে সেটি 250 থেকে 300 ট্রাক। আর রপ্তানির ক্ষেত্রে যেটি হয়েছে এখন বর্তমানে 50 থেকে 100 ট্রাক রপ্তানি হচ্ছে। আর এর আগে আমরা দেখেছি যে 200 থেকে 300 ট্রাক পণ্য রপ্তানি হতো। 5 আগস্টের পরবর্তী সময়ে কিন্তু আস্তে আস্তে রপ্তানির যে যেমন কমেছে, আমদানিও কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা বন্দরে দেখেছি যে খোলা আকাশের নিচেই পণ্য রয়েছে। সেক্ষেত্রে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এই পণ্যগুলো খোলা আকাশের নিচে থাকার কারণে যেমন নষ্ট হয়, অন্যদিকে যে বন্দরের ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় পানি জমে, সেক্ষেত্রে কিন্তু যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু তাদের করতে সমস্যা হচ্ছে। পাশাপাশি বন্দর কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য সেটিও কমেছে এবং যে ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের যে বৈধ সম্পর্ক সেই সমস্ত সব কারণে কিন্তু এই আমদানির যে ঘাটতি, রাজস্ব যে ঘাটতি সেটি হয়েছে। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে বন্দরের সর্বশেষ খবর। সাজিদ আরাফাত। বেনাপোল স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন। দর্শক, শেষ করছি আজকের ভাগশেষের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া টেলিভিশনে ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/echontv।